হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ নিয়ে। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে মানুষেরা কি ধরনের জীবনযাত্রা করত, তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা KU ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। ঠিক আছে, তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া কি রেকর্ডেড ক্লাস এবং 100% কমন সাজেশন। তো এইটুক ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় প্রথমেই বললাম যে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ নিয়ে, ঠিক আছে, অর্থাৎ মেসোলিথিক এজের ফিচার্স গুলো নিয়ে। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা প্রাচীন প্রস্তর যুগ নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা যারা ক্লাসটি করোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। ঠিক আছে, তাতে তোমাদেরই সুবিধা হবে। তো মধ্যপ্রস্তর যুগকে মেসোলিথিক এজও বলা হয়। ঠিক আছে, তো এই মেসোলিথিক এজে মানুষের জীবন ধারণ কেমন ছিল, ঠিক আছে, কিভাবে তারা জীবন যাপন করতো, কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো ইত্যাদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, মধ্যপ্রস্তর যুগ বলতে বলা হয়েছে যে মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি বলতে বোঝায় এই সংস্কৃতি পুরাতন প্রস্তর যুগের পরবর্তী এবং নব্য প্রস্তর যুগের পূর্ববর্তী। ঠিক আছে, তো মধ্যপ্রস্তর যুগ কি, আগের ক্লাসে আমি বলেছি যে প্রাচীন প্রস্তর যুগের যে পরবর্তী যুগ তা হলো মধ্যপ্রস্তর যুগ। ঠিক আছে, এবং নব্য প্রস্তর যুগের যে পূর্ববর্তী যুগ তা হলো মধ্যপ্রস্তর যুগ। ঠিক আছে, অর্থাৎ যে সমগ্র প্রাচীন যুগ, সেই প্রাচীন যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। তো প্রাচীন প্রস্তর যুগের পরবর্তী এবং নব্যপ্রস্তর যুগের পূর্ববর্তী যে যুগ সেটা হলো কি মধ্যপ্রস্তর যুগ। ঠিক আছে, তো এটা এখানে বলা হয়েছে। এবারে আমরা আলোচনা করব সময়সীমা নিয়ে, অর্থাৎ কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত মধ্যপ্রস্তর যুগ বিরাজমান ছিল। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে এই যুগের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্ত। তো এই যুগের সময়সীমা কত? এই যুগের সময়সীমা হলো খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্ত। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব জীবিকা ও অর্থনীতি নিয়ে, অর্থাৎ এই যুগের মানুষেরা কি ধরনের জীবন যাপন করত। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে মধ্যপ্রস্তর যুগের মানুষের চাষের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে, তবে বুনো শস্য যে সংগৃহীত হতো সেই বিষয়ে সংশয় নেই, কারণ পেশায় বাটনা প্রভৃতি কাজে ব্যবহৃত আয়ুধের উপস্থিতি তার প্রমাণ। তো দেখো, এই মধ্যপ্রস্তর যুগে মানুষেরা যে চাষবাস করতে জানতো বা শস্য ফলাতে জানতো তা নিয়ে কোনো কিন্তু নিদর্শন পাওয়া যায় না, বা বলা যায় যে এই যুগের মানুষেরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে জানতো না। ঠিক আছে, এই যুগেও তো তারা শস্য ফলাতে না জানলো বা চাষবাস করতে না জানলেও বুনো শস্যকে তারা কিন্তু ব্যবহার করত, অর্থাৎ বুনো শস্যকে ভেঙে, ঠিক আছে, সেগুলোকে ব্যবহার করতো। বুনো শস্য অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন শস্য। ঠিক আছে, তো বুনো শস্যকে ভেঙে ছাঁটাই করে, ঠিক আছে, তারা যে ব্যবহৃত করতো তার নিদর্শন পাওয়া গেছে। যেমন এই যুগে বিভিন্ন প্রত্নকেন্দ্র থেকে পেশাই ও বাটনা কাজে ব্যবহৃত যন্ত্র আবিষ্কৃত হয়েছে। যেমন বলা হয়েছে যে উত্তরপ্রদেশের সারাই নাহার রায় প্রত্নকেন্দ্রে জাতা ও হামনদিস্তা আবিষ্কৃত হয়েছে।
এটা একটু মনে রাখবে, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট। যে উত্তরপ্রদেশের সারাই নাহার রায় এই যে প্রত্নকেন্দ্র, এই প্রত্নকেন্দ্র থেকে মধ্যপ্রস্তর যুগের মানুষের ব্যবহৃত জাতা ও হামনদিস্তা আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। তো এই যুগে মানুষেরা শস্য উৎপাদন করতে জানতো না, কিন্তু বুনো শস্যকে তারা ব্যবহার করতে জানতো, ঠিক আছে। তো ব্যবহার করার জন্য যে বিভিন্ন যন্ত্রের কাজে লাগে, যেমন জাতা, হামনদিস্তা, ঠিক আছে, পেশাই বাটনার জন্য। তো এই ধরনের হলো হচ্ছে যে যন্ত্র থেকে অনুমান করা যায় যে তারা শস্য উৎপাদন করতে না জানলেও বুনো শস্যকে ব্যবহার করতে জানতো, ঠিক আছে। তো এই যুগেও মানুষেরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে জানতো না, ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগের মতো। এবারে বলা হয়েছে যে উত্তরপ্রদেশের দমদমা প্রভৃতি কেন্দ্র থেকে কঙ্কাল সহ কবরের সন্ধান পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় কবরগুলি কি ডিম্বাকৃতি। তো মৃতের শরীর কবরে শোয়ানোর আগে ধূসর বা কালো ঝুড়ো মাটি ছড়িয়ে দেওয়া হতো, এবং সেই সঙ্গে হাড় দিয়ে তৈরি গয়না, তারপরে ব্যবহৃত জিনিসপত্র, পোষ্য প্রাণীকেও কবর দেওয়া হতো। এ থেকে বোঝা যায় মৃত্যু পরবর্তী জীবনে বা জীবনকে মানুষ বিশ্বাস করত। তো এই যুগে মানুষেরা মৃতদেহকে কবর দিতে জানতো, ঠিক আছে। তারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে না জানলেও তারা মৃতদেহকে কি করতো, কবর দিতে জানতো, ঠিক আছে। তো তারা কিভাবে কবর দিত, তারা মূলত মৃতদেহকে কবর দেওয়ার পূর্বে, ঠিক আছে, ধূসর ও কালো ঝুড়ো মাটি ছড়িয়ে দিত, ঠিক আছে। এছাড়া সেই মানুষের ব্যবহৃত বা হাড়ের তৈরি ব্যবহৃত গয়না, তারপরে তার ব্যবহৃত জিনিসপত্র, ঠিক আছে, হাড়ের তৈরি গয়না এবং তার ব্যবহৃত জিনিসপত্র এবং তার পোষ্য প্রাণীকেও কবর দিত, ঠিক আছে। তো এ থেকে বোঝা যায় যে তারা মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করত। অর্থাৎ এই যুগে মানুষেরা খাদ্য উৎপাদন করতে না জানলেও মৃতদেহকে কবর দিতে জানতো, ঠিক আছে। এছাড়া তারা পোষ্য অর্থাৎ বুনো পশুকে পোষ মানাতে জানতো। যেমন দেখো বলা হয়েছে যে নর্মদা উপত্যকার আদমগড় প্রত্নকেন্দ্র থেকে 2500 মাইক্রোলিট কুকুর, গরু, বাছুর, মোষ ও ভেড়া, শুয়োর, ছাগল প্রভৃতি গৃহপালিত পশুর পরিচয় পাওয়া গেছে। অর্থাৎ এই যুগের অর্থনীতি পশু শিকার এবং পশুকে পোষ মানানো পর্যন্ত পৌঁছেছিল। তো এর আগে প্রাচীন প্রস্তর যুগে মানুষেরা বন্য পশুকে পোষ মানাতে জানতো না, ঠিক আছে, কিন্তু এই যুগে তারা পশুকে পোষ মানাতে জানতো, ঠিক আছে। তো এই যুগে মানুষের যে অর্থনীতি, সেই অর্থনীতি কতদূর পর্যন্ত পৌঁছেছিল, তা মূলত পশু শিকার থেকে পশুকে পোষ মানানো পর্যন্ত পৌঁছেছিল। অর্থাৎ এই যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে বলা যায় যে তারা খাদ্য উৎপাদন করতে জানতো না, কিন্তু বন্য পশুকে পোষ মানাতে জানতো। এছাড়া তারা মৃতদেহকে কবর দিতে জানতো, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব তাদের ব্যবহৃত হাতিয়ার নিয়ে, যে তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য হলো 1 থেকে 3 সেমি লম্বা ক্ষুদ্র পাথরের হাতিয়ার তৈরি ও ব্যবহার, ঠিক আছে। তো এর আগের যুগে তারা ভোঁতা এবং ভারী ভারী হাতিয়ার ব্যবহার করত, কিন্তু এই যুগে হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য কি, 1 থেকে 3 সেমি অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ার ব্যবহার করা, ঠিক আছে। তো চাপ পদ্ধতিতে ক্ষুদ্র ফলা তৈরি হতো, যা থেকে ত্রিভুজাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি, ট্রাপিজ আকৃতির আয়ুধ ও তুরপুনের ফলা প্রভৃতি প্রধান হাতিয়ার তারা তৈরি করা হতো, বা তীর জাতীয় হাতিয়ারগুলি ফলা হিসেবে লাগানো হতো বাঁশের বা কাঠের সরু লাঠির মাধ্যমে। অস্ত্রগুলি ছিল আগের তুলনায় পাতলা ও হালকা। তো এই ক্ষেত্রে বলা যায় যে এই যুগে মানুষের হাতিয়ার কিভাবে তৈরি করত, পাথরের ওপর চাপ পদ্ধতিতে যে ক্ষুদ্র ক্ষুদ্র ফলা বের হতো, সেই ক্ষুদ্র ক্ষুদ্র ফলাগুলোকে বিভিন্ন আকৃতিতে তারা হাতিয়ার হিসেবে তৈরি করত, ঠিক আছে। তো তারা মূলত ত্রিভুজাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি এই ধরনের আকৃতি প্রদান করত। তো চাপ পদ্ধতিতে যে ক্ষুদ্র ফলা বের হতো, সেই ফলাগুলিকে বিভিন্ন আকৃতিতে প্রদান করে তারপরে সেগুলো বাঁশের বা কাঠের লাঠির মধ্যে লাগিয়ে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত, ঠিক আছে। তো এই যুগের মানুষের হাতিয়ার ছিল আগের যুগের তুলনায় পাতলা ও হালকা, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব এই যুগের মানুষের শিল্প নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট। যেমন দেখো বলা হয়েছে যে মধ্যপ্রস্তর যুগের মানুষ
জীবিকার জন্য ও কিছুটা মানসিক পরিতৃপ্তি লাভের জন্য বেশ কিছু শিল্পকর্ম রেখে গেছে, যা বিধৃত হয়েছে তাদের তৈরি হাতিয়ার ও চিত্রকলার, বিশেষত গুহা চিত্রের মধ্যে। ঠিক আছে, তো এই যুগের মানুষেরা তাদের যে মানসিক পরিতৃপ্তি বা দীর্ঘদিনের বা প্রতিদিনের যে একঘেয়েমিটা দূর করার জন্য তারা গুহা গাত্রে চিত্র অঙ্কন করতো। ঠিক আছে, যেমন বলা হয়েছে যে ভীমবেটকার প্রাপ্ত গুহা চিত্রগুলি আমাদের বিস্ময়ের উদ্রেক করে। তো এই যুগের মানুষের চিত্রিত যে একাধিক চিত্র আবিষ্কৃত হয়েছে কোথায়? ভীমবেটকায়। ঠিক আছে, ভীমবেটকার গুহায় কিন্তু এই যুগের মানুষের হচ্ছে যে তৈরি করা চিত্র পরিলক্ষিত হয়। ঠিক আছে, তো তো তারা কি ধরনের চিত্র অঙ্কন করতো? এক্ষেত্রে বলা যায় যে একটি চিত্রে দেখা যায় যে শিকারীরা তীর ধনুক নিয়ে পশু শিকার করছে, আর একটি ছবিতে দেখা যায় মাথায় বোঝা নিয়ে দাঁড়ানো এক নারীকে, আর একটিতে রেখার টানে আঁকা একটি ময়ূরের চিত্র পাওয়া গেছে, যা শিল্প দক্ষতার এক অভূতপূর্ণ নিদর্শন। তো তারা তাদের যে দৈনন্দিন জীবনের কার্যকলাপ, সেই দৈনন্দিন জীবনের কার্যকলাপগুলি চিত্র হিসেবে অঙ্কন করতো। ঠিক আছে, যেমন তারা ময়ূরের চিত্র অঙ্কন করতো, এছাড়া মাথায় বোঝা নিয়ে দাঁড়ানো এক নারীর চিত্র দেখা যায়, এবং পুরুষেরা পশু শিকার করছে, ঠিক আছে, তীর ধনুক নিয়ে, এই ধরনের চিত্র দেখা যায়। অর্থাৎ তাদের যে দৈনন্দিন জীবনের কার্যকলাপ সেগুলোকেই তারা চিত্র হিসেবে অঙ্কন করত। তো তারা কি কি রং ব্যবহার করত? তো তারা মূলত হলুদ, সবুজ, লাল এই ধরনের রং ব্যবহার করত। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব প্রত্নকেন্দ্র নিয়ে, অর্থাৎ কোন কোন স্থান থেকে এই যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তো এক্ষেত্রে বলা যায় যে ছোট নাগপুর, মধ্য ভারত, কৃষ্ণা নদীর দক্ষিণে এই যুগের নানান নিদর্শন পাওয়া গেছে। তবে এই যুগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো গুজরাটের লাঙ্গনাস। এই গুজরাটের লাঙ্গনাস থেকে কিন্তু সর্বাধিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে এই যুগের। এছাড়াও এই যুগের জনবসতিগুলি হলো রাজস্থানের ভিলওয়ারা জেলার বাগর ও বুধ পুষ্কর। ঠিক আছে, এছাড়া মধ্যপ্রদেশের ভীমবেটকা, এছাড়া আদমগড়ের গুহাবাস, এবং উত্তরপ্রদেশের সারাই নাহার রায়, চোপানি, মান্ডো, এবং পশ্চিমবঙ্গের বীরভানপুর, এছাড়া কর্ণাটকের সাঙ্গনাকাল্লু, এবং তামিলনাড়ুর তিনেভেলি। ঠিক আছে, এছাড়া বিহারের পাটনা, ভাগলপুর, সিংভূম, মুঙ্গের, মহারাষ্ট্রের আদমগড় জেলার নেভাসা, গোদাবরী উপত্যকায় সুরেগাঁও, কালেগাঁও, তারপরে পুনার শিকারপুর, এছাড়া অন্ধ্রপ্রদেশের রাম তীর্থম পাহাড়। ঠিক আছে, এছাড়া গন্টুরে নাগার্জুন কোন্ডা প্রভৃতি স্থানে এই যুগের কিন্তু একাধিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে, বা বলা যায় যে ভারতবর্ষের কম বেশি সকল স্থান থেকেই এই যুগের মানুষের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।